এপিসোড শুরুর আগে এক ভারত বন্ধুরে পরিচয় করে দিই। আপনারা চিনেন? হ্যাঁ, জি জি, আব্দুল নূর তুষার হইচই আর অপূর্বর বিজ্ঞাপন করেছে। ছাত্রলীগ করেছিল তো ছাত্র জীবনে, তাই এনা সার্ভিস দিয়ে দিল আর কি ইন্ডিয়া। তো আমার ক্ষুদ্র ভ্রাত আর ভগিনীরা জানেনই তো ভারত বন্ধুদের কি করা লাগে। ওই একটা টিভি চ্যানেলের এমডি কিংবা নাগরিক নাকি যেন ওর সিও ওইটার ফেসবুক পেজে আনলাইক করে দিবেন এই জিঙ্কা করে, আর ইউটিউব চ্যানেলে আনসাবস্ক্রাইব করবেন, আর উড়ে যেটি যেটি পাবেন সেটি দিবেন ভার্চুয়াল করাম। আমরা ভারত বন্ধু কয়টারে পেলাম? সেটটা অপূর্ব, তুষার, জান্নাতুন পিয়া আর মেজামিন। হ্যাঁ, আর কে কে আসলে লাইনে খাড়া হোক। হ্যাঁ, আর হ্যাঁ, আমি ধন্যবাদ জানাই মোশাররফ করিম রে। উনি উনারে আমরা নিষেধ করছিলাম যে হুব্বার ক্যাম্পেইন না করার জন্য। উনি কথা রাখছিলেন আমাদের। যারা আমাদের অনুরোধ রাখবে তাদের সম্মান জানাবো, আর যারা জারম করবে তাদের গোয়া পাইছিরা মানিক মেহবিনে শুকাইতে দেবো, মাইন্ড ইট। আর জান্নাতুল পিয়া, হ্যাঁ, তোমরা আমার ঝাড়া কলে শেষ হয় নাই। হ্যাঁ, বাকি আছে। ভিডিও সরাবা প্রোফাইল থেকে। টাইম দিলাম 7 দিন, নাইলে সেকেন্ড ওয়েভ আসবি কলে। হ্যাঁ, গদাম জানাই দিলাম আগে। যাই হোক, এবার ওগরে মাদারে মাফিয়া কাটাল রানীরে ধরি। ওই আবার শ্বশুরবাড়ি ইন্ডিয়া যাচ্ছে, কেন যাচ্ছে সেটা আলাপ করি আসেন। তো ওই দ্বিতীয়বারের মতো ভারত যাইতেছে। এর আগে 8 জন কসাই মধ্যে তৃতীয়বারের মতো সিংহাসনে আরোহণ উপলক্ষে দিল্লি গেছিল। মনিক তার উপরে স্বামী দাওয়াত দিচ্ছে, যাইতে হয়। ভারত খেদানো মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজও গেছিল, আরো গেছিল শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, নেপাল, ভুটান, মরিশাসের প্রধানমন্ত্রী, আর সিসেলসের উপরাষ্ট্রপতি। এদের মধ্যে কেবল এই দিল্লিদাসী ফ্যাসিস্ট খুনি হাসিনা ভারতের প্রযোজনা এবং পরিচালনায় প্রহসনমূলক নির্বাচন করে দীর্ঘকাল ক্ষমতায় আছে। বাকিরা কিন্তু অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের নেতৃত্ব লাভ করছেন। মিস্টার মুইজু দিল্লিতে আসতে সোশ্যাল মিডিয়ায় কিছু ভারতীয় সাড্ডি মন্তব্য করেছিল যে ভারতের বিরুদ্ধে শোরগোল করার পরে সে ঠিকই দিল্লিতে আসতে বাধ্য হয়েছে। কিন্তু মজার কথা হইল, মোদীর শপথ অনুষ্ঠানের সময় মালদ্বীপের পার্লামেন্টে প্রেসিডেন্ট মুইজুর দল ভারতের সাথে মালদ্বীপের আগের সরকার যে 4টা ডিল করছে, চুক্তি করছে, সেগুলো তদন্তের সিদ্ধান্ত নিচ্ছে ওই একই সময়। ছোট্ট একটা দেশে সত্যিকারের গণপ্রতিনিধি ভারতের সামনে মাথা উঁচু কেটে থাকলেন, আর আমাদের এই দিল্লি দাসী নিজের গদি রক্ষার জন্য এমন ভাবে ছোটাছুটি করলো যে অন্য কোন বিদেশি সরকার প্রধানরা করে নাই। কি কি ছোটাছুটি করলো সেটা আমরা দেখবো, আপনারাও দেখেছেন। আমরা আজকে একটু বিশ্লেষণ করবো ছোটাছুটি কেন করলো। এই দিল্লিতে ছোটাছুটি করে যা যা করছে তার মধ্যে 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কি কি? প্রথমত, সাবেক বিজেপি প্রধান লালকৃষ্ণ আদবানি তার সাথে সাক্ষাৎ করেছে। আর দ্বিতীয় হইল অনেক কাল পরে তার প্রথম মনিব ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যদের সাথে কোলাকুলি করেছে। সে কাজগুলি কেন করলো তা আমরা একটু তলায় দেখি আসেন। মোদী এবার ক্ষমতায় বসলেও অনেকটা ধ্বজভঙ্গ অবস্থায়। ভারতীয় নির্বাচনের আগে সে 56 ইঞ্চি বুক ফুলাইয়া বিভিন্ন জায়গায় গিয়ে বলছে যে তার দল থেকে এবার 400 সিট পাবে। সে মা বাবরি মসজিদের ধ্বংসস্তূপের উপরে নির্মিত রাম মন্দির উদ্বোধন করছে। হিন্দুত্ববাদী তার নিয়মিত জিগির তোলার পাশাপাশি সে মুসলমানদের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা করছে। এমনকি এক পর্যায়ে নিজেকে ভগবানের অবতার হিসেবে ডিক্লারেশন দিচ্ছে। কিন্তু কিছুতেই কিছু হয় নাই। 400 সিট তো দূরের কথা, পার্লামেন্টে তার দল সাধারণ যে মেজরিটি সেটাও পায় নাই। এত খরচ করে রাম মন্দির বানাইলো, এত শান শওকত কইরা সে উদ্বোধন করলো, অথচ সেই এলাকাতে তার দল পরাজিত হইল। এমনকি ভারতের ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচিত উত্তরপ্রদেশ, যেটা বিজেপির একটা শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছিল, সেখানে সে হারিয়ে গেল। অবস্থা এমনই যে নির্বাচনের পরে তাকে কোয়ালিশন করতে হলে এমন এক দুই শরিকের সাথে যাদের পোল্ট্রিবাজ বলে খ্যাতি আছে। মোদির এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা কোন দিন না তার আবার গদি চলে যায়। ভারতের আগের কোয়ালিশন সরকারগুলো এই ধরনের ছিল, সুতরাং দুর্ভাবনা করার যথেষ্ট কারণ মোদির আছে। তারপর যদি এই ঠেলা দেওয়া সরকার পড়ে যায়, তার পেছনে তার কোয়ালিশন এবং তার দলের ভূমিকা যেমন থাকবে তেমন থাকবে বিরোধীদের ভূমিকা। মোদী না টিকলে তার জায়গায় সম্ভাব্য কে আসতে পারে, কিংবা তাকে ফেলে দেওয়ার ব্যাপারে বিজেপির ভেতরে বা বাইরে কারা কারা ভূমিকা রাখতে পারে সেই চিন্তা করে কাটাল রানী আদবানি আর ইন্দিরা গান্ধী পরিবারের সদস্যের সঙ্গে দেখা করছে। আর এই যে বিরোধী জোটের অন্যতম স্তম্ভ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে বলে দিচ্ছেন যে এই ঠেলাঠেলির সরকার বেশি দিন ঠিকবে না। আরো আগ বাড়াইয়া খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উনি বলছেন যে মোদীর এই নতুন সরকার গঠন করাটাই ভুল হয়েছে, এটা বেশি দিন টিকবে না, যে কোনো সময় পড়ে যাবে। ইলেকশনের পরপরই কংগ্রেস এবং তার সহযাত্রীরা চেষ্টা করছিল যে মোদীর এই যে 2 শরিককে ভাগায় নিয়ে সরকার গঠন করতে। এই ধরনের চেষ্টাতে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট জারি রাখবে সেটা বলাই বাহুল্য। মিসেস ইন্দিরা গান্ধী 1975-এ খুনি হাসিনাকে ভারতে আশ্রয় দিয়েছে। পরবর্তীতে তার দল কংগ্রেস পার্টি তাকে বারে বারে ক্ষমতায় আনছে।
কিন্তু গত 10 বছর সে তার নতুন প্রভু মোদী যাতে নাখোশ না হয় সেজন্য ইন্দিরা পরিবারের কারোর সাথে সাক্ষাৎ কিন্তু করে নাই। সে হয়তো ধারণা করছিল যে কংগ্রেসের অবস্থা মুসলিম লীগের মতো হয়ে গেছে, তারা কখনো ক্ষমতায় আসতে পারবে না, সুতরাং তাদের সাথে যোগাযোগ রেখা কোনো লাভ নাই। এইগুলো এমনই স্বার্থপর। হাসিনা এরকম স্বার্থপর। আমরা একটু পরে মোদীর অবস্থা দেখবো, হ্যাঁ, কিভাবে চোখ উল্টায় দেয়, নিজের দলের লোকের উপর নিজের গুরুকে চোখ উল্টে দেয় এগুলা। কিন্তু ভারতের এবারের নির্বাচনে কংগ্রেসের পারফরমেন্স দেখা কালরানি যথেষ্ট শঙ্কিত হওয়ারই কথা। যাদের কারণে সে বাংলাদেশের ক্ষমতায়, অথচ তাদের এতদিন অবহেলা করছে, তারা কিন্তু কেবল প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় নাই, বরং ভবিষ্যতে ক্ষমতায় এসে যেতে পারে। তার অকৃতজ্ঞতা ঢাকার জন্য আর কংগ্রেস ভবিষ্যতে ক্ষমতা এসে পড়লে তাদেরকে হাতে রাখার জন্য সেই ইন্দিরা গান্ধী পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য উদ্গ্রীব হইয়া পড়ে। এখন প্রশ্ন উঠতে পারে, এইরকম একটা নেমো খারামের সাথে ইন্দিরা গান্ধী পরিবার কেন দেখা করলো? প্রথম কারণ হইল টেকনিক্যাল। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী এই ধরনের সাক্ষাৎ অস্বাভাবিক না, কারণ অবৈধ হইল খুনি হাসিনা বাংলাদেশের সরকার প্রধান এবং কংগ্রেস পার্টি হইল ভারতের প্রধান বিরোধী দল। আর দ্বিতীয়ত, আমরা সবসময় বলছি যে বিজেপি হোক কংগ্রেস হোক, হাসিনা ইন্ডিয়ার প্রোডাক্ট, কংগ্রেসই তাকে প্রথম ক্ষমতায় বসায়, সুতরাং নিজেদের প্রোডাক্টকে তো আর পুরোপুরি অবহেলা বা রিজেক্ট করতে পারে না, তাই না? আর তৃতীয় কারণ হইতে পারে যে তারা তাকে ইঙ্গিত দিছে, এতকাল ধরে মোদিরে বেট দিয়ে আসতেছিস, এখন আমাদের পাওনা কিন্তু বুঝাই দিতে হবে। বাংলাদেশটা তো ভারতের রাজনীতিবিদদের কাছে অন্তহীন টাকার উৎস। মোদির খাজানচি, আদানি সহ বিজেপির ঘনিষ্ঠ ব্যবসায়ীদের খুনি হাসিনা বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নানা প্রকার সুযোগ সুবিধা দিছে, যেটা ছিল প্রকারান্তরে মোদিকে বিশাল অঙ্কের ঘুষ দেওয়া। এখন কংগ্রেস তারে বাগে পাইয়া কি এমনি এমনি ছেড়ে দিবে? তার কাছ থেকে তার পাওনাটা বুঝে নেবে কংগ্রেস এবার। যাই হোক, সোনিয়া গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর সাথে সাক্ষাতের কারণ নয় বোঝা গেল, কিন্তু কাটালানি কেন লাল কৃষ্ণ আদভানির সাথে দেখা করতে গেল? বিশেষ করে আদভানি তো এখন রাজনীতি থেকে মোটামুটি রিটায়ার, তাই না? আগে বলছি যে একটা অস্থিতিশীল সরকারকে ফেলে দেওয়ার জন্য বাইরে থেকে যেমন চেষ্টা থাকে, তেমন ভিতর থেকেও চেষ্টা থাকে। কংগ্রেস হইল বাইরের চেষ্টা আর আদভানি হইল ভিতরের চেষ্টা। এইটা বুঝতে হলে আদভানি আর মোদীর সম্পর্কের ইতিহাস ঘাটতে হবে। আদভানি ছিল মোদীর গুরু, কিন্তু মোদী আদভানিকে পেছন থেকে ছুরি মারছিল। ভারতের নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পরেই মোদী টের পাইছিল যে এবার গুরু বদলা নিতে পারে। আমি আপনাদের 2018 সালের একটা ভিডিও দেখাই, মানে কথা না বলার বদলে একটা ভিডিওই সবকিছু বুঝে দিবে, দেখেন। দেখছেন তো কিভাবে উপেক্ষা করলো আদভানিকে মোদী যাওয়ার সময় এবং ফেরত আসার সময়। ওইখানে যে আদভানি বলে একটা লোক আছে, বোঝা গেছে, এইরকম ভাবে উপেক্ষা করলো। আমি যতবার এই ভিডিওটা দেখছি ততবার খারাপ লাগছে আদভানির জন্য। রাহুল গান্ধীও বলছিল, আরে ভাই আপনি তো আপনার গুরুরে সম্মান দেন না। দেখেন তো, আদভানি আর মোদীর ঝগড়া তো আমাদের আবিষ্কার না, এটা 2013 সালের ঘটনা, যখন এটা মিডিয়াতে আসছিল। অটল বিহারী বাজপেয়ী কিন্তু চান নাই যে মোদী পিএম হোক। এই আদভানি অটল বিহারী বাজপেয়ীরা বুঝাইছিল যে মোদীর এই করা উচিত পিএম। আরএসএস এর বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে কথা উঠছিল যে মোদীরে সরাইয়া আর কাউকে দায়িত্ব দিতে হবে, কিন্তু শেষ পর্যন্ত জোটসঙ্গী নীতিশ এবং নাইডু মোদীকে সমর্থন করায় এই যাত্রা টিকে গেল। কিন্তু শপথ গ্রহণের আগে কসাই মোদী কিন্তু ছুটে গেল তার গুরুর কাছে, ফুলের তোরা হাতে নিয়ে জোর কইরা তার আশীর্বাদ চাইলো। এই সাক্ষাতের সময় আদভানি আর মোদীর চেহারা আর বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝবেন সেদের মধ্যে সম্পর্ক কি পরিমাণে শীতল। আদভানির দয় মোটামুটি প্রথমবার মোদী পিএম হয়েছিল, সে ছিল কিং মেকার। এইবারে ভেতরের খেলায় এইবার আদভানি হইতে পারেন কিং মেকার। এই বিষয়টা টের পাইয়া কাটালানি আদভানির পায়ে পূজা দিতে গেছিল ভবিষ্যতের একটা ইন্স্যুরেন্স পলিসি হিসেবে। ভারতের আগেকার কোয়ালিশন সরকারগুলির মতো মোদীর তৃতীয় টার্মের সরকার অস্থিতিশীল হইলে এবং একই সাথে বাংলাদেশের অর্থনীতি গভীর খাতে পড়ে গেলে খুনি হাসিনার গদির গ্যারান্টি থাকবে না। ভারত সরকারের অন্তর্নিহিত অস্থিতিশীলতা তো সে আর ঠেকাতে পারবে না, তাই না? তবে নিজের গদি রক্ষার জন্য অন্তত টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করতে পারে। সেই উদ্দেশ্যে জুলাই মাসে কাটালানি চীনের দিকে রওনা হইতেছে অর্থ সংগ্রহের আশায়। ইতিমধ্যে সে ঘোষণা দিছে যে তিস্তা প্রকল্পের ঋণ সে চীনের কাছ থেকে নেবে, যেটা ডামি ইলেকশনের আগে চীন প্রকাশ্যে চাইয়া বসছিল। ভারতের পররাষ্ট্র সচিব কিছুকাল আগে আইসা সেটাকে কাউন্টার করার জন্য ভারতীয় ঋণের প্রস্তাব দিছিল। দেখা যাইতেছে যে খুনি হাসিনা সেই ভারতীয় প্রস্তাবে সাড়া দিতেছে না, কারণ এইখানে তার বিরাট পরিমাণে বৈদেশিক মুদ্রার সহায়তা দরকার, যেটা ভারত দিতে পারবে না, সেটা কাটালানিও জানে, এটা ইন্ডিয়াও জানে। একই সাথে সে ভারতকে খুব বেশি অখুশি করতে চায় না। এই কারণে তার দলের এবং তার প্রশাসনের বিরাট সংখ্যক লোকের নারী বান্দা আছে দিল্লিতে, তার আশেপাশে সকলেই ভারতের ক্যান্ডিডেট, নৌকা বোঝাই ভারতপন্থীরা।
এই অবস্থায় ভারতকে নাকচ করলে তার বিপদ হইতে পারে, এরকম বিপদ দলের ভেতর থেকে আসতে পারে, যেমন হয়েছিল তার বাপের ক্ষেত্রে। সে তো খুব ভালো করে জানে যে ভারতের গোয়েন্দা সংস্থা র বিভিন্ন দেশে হত্যাকাণ্ড চালায়। ভারতকে ল্যাং মারলে র যে তার উপরে, যেটাকে গোয়েন্দার পরিভাষায় বলে ওয়েট জব, হ্যাঁ মানে ভিসা কাজ আর কি, সোজা বাংলায় এটা মানে হইতেছে জয় বাংলা কইরা দেওয়া, তেমনটা যে করবে না র, তার কি নিশ্চয়তা আছে? 21শে জুন ভারতে একই মাসে দ্বিতীয়বার সফর কইরা সে দিল্লিকে বার্তা দিতে চাইবে যে চীনের কাছে সে যাইতেছে দেশের ভয়ঙ্কর অর্থনৈতিক অবস্থায় অর্থ সাহায্য পাওয়ার জন্য, যেটা অন্যরা দিতে পারবে না কিংবা দিবে না। এই কারণে চীনকে কিছু একটা কনসেশন দিতে হবে, কিন্তু সে ভারতকে ছাইড়া যাবে না, ভারতকেও খুশি রাখবে। ভারত যে সমস্ত অতিরিক্ত সুবিধা বাংলাদেশের কাছ থেকে চাইতেছে তার কিছু তাদেরকে সে দেবে। এরই মধ্যে আমরা শুনলাম যে ভারত মোংলা পোর্টে পরিচালনা ক্ষমতা চাইছে। কিছুকাল আগে চীনও এই বিষয়ে আগ্রহ দেখাইছিল। খুনি হাসিনা হয়তো ভারতকে বলবে যে চীনকে বাদ দিয়া মোংলা তোমারে দিতেছি, এখন তিস্তা প্রকল্পের অর্থায়ন চীনকে দেওয়ার বিষয়ে তোমরা আর আপত্তি কইরো না। একই সাথে ভারতকে কয়েকটা অতিরিক্ত সুবিধা দিয়ে দেবে আর কি, যেটা ভারত চাইতেছে, এবং তা হইল ভারতের ত্রিপুরা থেকে ফেনী বইয়া চট্টগ্রাম পর্যন্ত রেল ট্রানজিট, যেটা ভারত চাইতেছে। দ্বিতীয়বার দিল্লিতে গিয়া এই ধরনের সুবিধা দিয়ে ভারতকে ব্যালেন্স করার চেষ্টা করবে। সে হয়তো ভাবতেছে যে মোদী তথা ভারত সরকারের যে অস্থিতিশীল অবস্থা, তাতে ভারত সম্ভবত এই মুহূর্তে তার উপরে বেশি জোরাজোরি করতে পারবে না, এবং সে যে বিশাল ডিল দিতেছে সেটার কারণে ভারত হয়তো মেনে নেবে। দুনিয়ার সব গণতান্ত্রিক দেশে এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে পাবলিক ডিবেটের বা প্রকাশ্য আলোচনা হয়, সংসদে নিয়ে বিতর্ক হয়, এরপর জাতির সেন্টিমেন্ট বুঝে সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। কাটালানি তো আর জনগণের ভোটে সরকার গঠন করে নাই, সে প্রধানমন্ত্রী হচ্ছে ভারতের দয়ায়। সুতরাং তার তরফ থেকে বাংলাদেশের জনগণকে জিজ্ঞেস করা বা তাদের সঙ্গে আলোচনা করা আশা আমরা করতে পারি না। এমনকি ডামি যে একটা পার্লামেন্ট বসাইছে, সেখানে মোটামুটি তার স্থাবক আর পদসেবীরাই এমপির পদ ডাকাতি করে দখল করে নিছে। সেখানে কোনো বিতর্কের চিন্তা করা যায় না, কারণ ওইখানে আনারের মতো লোকজন দিয়ে ভর্তি। আমাদের মনে রাখতে হবে যে ফ্যাসিস্ট খুনি দিল্লি দেশে হাসিনা যে এভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থগুলি অকাতরে বেঁচে দিতেছে, মোটামুটি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব একের পর এক বিলাই দিতেছে, সেটা সে করতেছে শুধুমাত্র নিজের গদি রক্ষার জন্য আর তার ব্যাপক লুণ্ঠন চালায় যাওয়ার জন্য। আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা এবং সার্বভৌমত্ব থাকলো কি থাকলো না, আমাদের কোটি কোটি জনগণের কি হইল না, সেটা আমরা বাইচে থাকি না মইরা গেলাম, আমাদের দেশটা টিকলো নাকি টিকলো না, এইগুলি তার ভাবনা চিন্তার বিষয় না। তবে এই খুনি ফ্যাসিস্টের মনে রাখা উচিত যে সে যাই করুক, সে যে চেষ্টাই করুক না কেন, পাঁচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখন একসাথে তার বিরুদ্ধে কাজ করতেছে, যা অতিক্রম করার সাধ্য তার নাই। কি কি সেই ফ্যাক্টর? প্রথমত, তার ন্যূনতম জনসমর্থন নাই। 95% লোক গত ডামি নির্বাচনে ভোট দিতে না গিয়া তার প্রতি অনাস্থা জ্ঞাপন করছে। 5% লোকের সমর্থন নিয়ে সে কি আর বেশি দিন টিকে থাকতে পারে? দ্বিতীয়ত, সে এতকাল টিকে গেছে ভারতের বিপুল সমর্থন এবং সহায়তার কারণে। দিল্লিতে মোদীর গদি এখন অনিশ্চিত, টলমল করতেছে। মোদী নিজের কথা ভাববে নাকি হাসিনার কথা ভাববে? আগামী 5 বছর ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এক ধরনের অস্থিতিশীলতা চলবে। ভারতের পক্ষে আর সম্ভব হবে না আগের শক্তিমত্তা দিয়া এই খুনি ফ্যাসিস্টকে শক্ত হাতে গদিতে বসায় রাখা। আর তৃতীয়ত, দেশের অর্থনীতি অবধারিতভাবে খাদের মধ্যে পড়ে যাইতেছে। এইটাকে ঠেকানোর জন্য যে বিশাল পরিমাণে বৈদেশিক মুদ্রার দরকার, সেটা পাওয়ার সম্ভাবনা শূন্য। 1997 সালে থাইল্যান্ডের রিজার্ভ শূন্যের কোঠায় নামা যাওয়ার কারণে দেশটা যখন গভীর অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে, তখন IMF $17 বিলিয়ন একটা রেস্কিউ প্যাকেজ দিছিল। এরপরে দীর্ঘ 4 বছর লাগছিল অর্থনৈতিক দুরবস্থা কাটাইতে। হাসিনাকে কেউ এই পরিমাণে অর্থ দিবে না, দিলেও তার হাতে 4 বছর টাইম নেই। অর্থনৈতিক সংকটের মধ্যে পড়া মানুষের পিঠ ইতিমধ্যে দেওয়ালে ঠেকে গেছে। এতদিন মানুষ পথে নামে নাই, কিন্তু এখন এক্ষুনি হাসিনা তাদেরকে আটকায় রাখতে পারবে না। এইবার ভারতের পোষা কুত্তাগুলি জনগণের বিরুদ্ধে মাঠে নামারও সাহস পাবে না। চতুর্থত, আগের টাইমগুলোর তুলনায় এই টাইমে মোদী সরকার অপেক্ষাকৃত দুর্বল হওয়ার কারণে আমেরিকা এই অঞ্চলে চীনকে ঠেকানোর জন্য ভারতকে ব্যবহার করার যে কৌশল এতদিন চালায় গেছে, সেটা আর তারা সেভাবে চালায় যেতে পারবে না। জয়শঙ্কর তো হুঙ্কার দিত মাঝে মাঝে, তাই না? ইতিমধ্যে সুর পাল্টায় মিউ করে কইতেছে যে চীনের সাথে তাদের যে সমস্ত অমীমাংসিত বিষয় আছে, আপোষে মীমাংসা করে ফেলবে। ওর সুর কলে ছিল যুদ্ধঙ্গি, হ্যাঁ, আপোষের সুর নেমে আসছে। আপোষের সুরে কইতেছে যে ভারত চীনের সঙ্গে সীমান্ত বিরোধ সমাধানের প্রচেষ্টা করবে, তা আমেরিকা কিন্তু বেশ নাকশ হয়েছে। তো যদি আপোষ মীমাংসাই করে, তাহলে আমেরিকা ভারতকে চীনের বিরুদ্ধে কিভাবে দাঁড় করাবে? আবার ইন্ডিয়া কইতেছে ভারতের চীন ঠেকানো কর্মসূচি থেকে সরে আসা উচিত। দেখেন, এখন বলতেছে যে রিসেট করতে হবে রুল অফ গেম, হ্যাঁ, সাউথ এশিয়াতে। সুতরাং চীনকে যদি আমেরিকা ঠেকাইতে চায়, তাহলে নিজেরা সরাসরি মাঠে নামতে হবে। চৌকিদার দিয়া কাজ হবে না, নইলে এই অঞ্চল তাদের হাতছাড়া হয়ে যেতে পারে।
গত দামি নির্বাচনে আমেরিকার ভূমিকা শেষ পর্যন্ত যাই হোক না কেন, এইবার তার মূল স্বার্থে বড় ধরনের আঘাত লাগতে পারে যদি সে চীনকে মোকাবেলার জন্য নিজে মাঠে না নামে। আমেরিকা কিন্তু হাসিনাকে নির্বাচনের আগে ছাড় দিছিল, কিন্তু আমার মনে হয় না যে একেবারে ছাইড়া দিচ্ছে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। তারা বাংলাদেশে গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়টা ত্যাগ করে নাই বলে আওয়াজ দিতেছে, বলে হ্যাঁ ফিরে আসতেছে আবার। তারা কিন্তু খুব ভালো করে জানে হাসিনার সবচেয়ে দুর্বল জায়গাটা কোনটা, হাসিনার কোন কোন জায়গায় ব্যথা, এটা করলে তারা জানে। এডিটর সাহেব ওই গানটা আবার একটু দেন, কোন কোন জায়গায় ব্যথা, বান্ধবী সেটা হইতেছে দুর্নীতি। এই খুনি ফ্যাসিস্ট যে পরিমাণে দুর্নীতি করছে বাংলাদেশের 700 বছরের ইতিহাসে তার তুলনা পাওয়া যাবে না। ছোট্ট আজিজের ট্যাটা বিন্দাইয়া আমেরিকা বুঝাই দিছে যে কাটালানির কোন জায়গায় চাইপা ধরবে। ডোনাল্ডো ভারতের নির্বাচনের পরে এই বিষয়টা খোলাসা করে দিছে। এই যে দেখেন, 5 নাম্বার বিষয় হইতেছে যে খুনি হাসিনা চীনের দরজায় টেকার জন্য হাত পাতলেও চীন ভালো করে জানে যে সে হইল ভারতের 1 নাম্বার কেনা গোলাম। গভীর অর্থনৈতিক সংকটে অন্য কোন উৎস থেকে বড় ধরনের সহায়তার ইঙ্গিত না পাইয়া সে অনন্য পাই হইয়া চীনের কাছে হাত পাতছে। তা না হইলে সে ভারতের সাথে আগের মতোই ঘষ্টাঘষ্টি চালাই দিত। এছাড়া চীন ঠিকই জানে যে এই মাতারি সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন, সুতরাং তার উপরে চীনের দীর্ঘমেয়াদে নির্ভর করার কোনো প্রশ্নই ওঠে না। চীন হয়তো বাংলাদেশে তার প্রভাব অধিকতর বিস্তার করার উদ্দেশ্যে খুনি ফ্যাসিস্টকে স্বল্পকাল ব্যবহার করবে, কিন্তু কোনো অবস্থাতেই তাকে দীর্ঘকালীন মিত্র হিসাবে গণ্য করবে না। খুনি হাসিনার গত 15 বছরের শাসনে এইবারই প্রথম একটা বিশেষ অবস্থা বিরাজ করতেছে। কি অবস্থা? তার মাথার উপরে আর কোন শক্ত অভিভাবকের ছায়া নাই। এরকম একটা বিরূপ অবস্থায় সে আর আগে পড়ে নাই। বৈরী জনগণ, ভয়াবহ অর্থনৈতিক সংকট, অস্থিতিশীল মোদী সরকার, অবন্ধুসুলভ আমেরিকা, সুযোগ সন্ধানী চীন, ঘরের কাছে মায়ানমারের যুদ্ধ, সেন্ট মার্টিনের জনগণকে রক্ষা করতে না পারা ইত্যাদি সামনাসামনি তাকে সাহায্য করার মতো বলিষ্ঠ কোনো হাত না থাকায় সে একটা কঠিন পেজগিতে পড়ছে, যার থেকে সে উদ্ধার পাওয়ার কোনো উপায় নেই। তার দ্রুত পতন এখন অনিবার্য হয়ে উঠছে। খুনি হাসিনার অবৈধ সরকার এই মুহূর্তে যে কি নাজুক অবস্থায় আছে সেটা সেন্ট মার্টিনসের সাম্প্রতিক ঘটনাতে বোঝা যায়। মায়ানমারের রোহিঙ্গা নিধন এবং বাংলাদেশে 1 মিলিয়ন রোহিঙ্গাদের ঢুকায় দেওয়ার সময় সরকারের উচিত ছিল মায়ানমারের বিরুদ্ধে তাৎক্ষণিক সামরিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া এবং সেটা মায়ানমার জান্তাকে জানায় দেওয়া। যে কোনো দেশপ্রেমিক সরকারই তা করত। সেটা না করে খুনি হাসিনা ভারত যা যা আদেশ নির্দেশ দিচ্ছে তা বিনা প্রশ্নে পালন করছে। ভারত নিজে মায়ানমার জান্তার সাথে সুসম্পর্ক রাখছে এবং এই পলিসি চাপায় দিচ্ছে বাংলাদেশের উপরে। আমি আগেও বলছি যে বাংলাদেশের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি নাই। আমাদের পররাষ্ট্রনীতি বলে যেটা আছে ওইটা আসলে ভারতের বিদেশ মন্ত্রণালয়, ওই দিল্লি সাউথ ব্লক আছে না, ওইখান থেকে প্রযোজনা এবং পরিচালিত হয়। রোহিঙ্গা ইস্যুতে যদি খুনি হাসিনা সরকার শক্ত অবস্থান নিত, যেটা বেগম খালেদা জিয়া তার আমলে নিয়েছিলেন, জিয়াউর রহমান নিয়েছিলেন, বার্মাকে ওয়ার্নিং দিয়েছিলেন, দেখেন, তাইলে রোহিঙ্গা সমস্যা এত দীর্ঘস্থায়ী হইতো না এবং মায়ানমারের নৌবাহিনী সাহসী হইতো না সেন্ট মার্টিনস নিয়ে উৎপাত করতে। এখন কাউয়া কাদের বলে, হ্যাঁ এডিতে সাহেব, হ্যাঁ কাউর সাউন্ড দেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে দেন, কান ফাটে। হ্যাঁ কাউয়া কাদের বলে যে প্রয়োজনে জবাব দেওয়া হবে। আমাদের ভূখণ্ডে গোলাগুলি করতেছে মায়ানমার, তারপরে ও মনে হচ্ছে প্রয়োজন হইলে জবাব দেওয়া হবে, এখনো প্রয়োজন বুঝতে পারতেছে না। আসলে এদের যত হম্বিতম্বি দেশের জনগণের উপরে। আরাকান বিদ্রোহীরা মায়ানমার আর্মিরে প্রত্যেকদিন ফাটায় ফেলতেছে, কিন্তু হাসিনা, কাউয়া, আজম মাহমুদ মায়ানমার একটা গুলি করলো ভয় পোতায় যায়, কাঁপিয়ে মোটামুটি। আরাকান বিদ্রোহীদের হাতে মার খেয়া মায়ানমারের সৈন্যরা যখন বাংলাদেশে ঢুকছে, এই অবৈধ সরকার মায়ানমার সামরিক জান্তাদের প্রতি প্রেম দেখায় তাদের ফেরত দিছে। এর পরিবর্তে মায়ানমার জান্তা আমাদের কি দিছে? উল্টা আমাদের সেন্ট মার্টিনে গুলি করতেছে। এই দিল্লিদাসী এবং তার লেসপেন্সারদের কাছে আমাদের প্রিয় মাতৃভূমি যে কি ভয়ঙ্কর ভাবে অরক্ষিত তা এদের আচরণ এবং কথাবার্তা পরিষ্কার। সেন্ট মার্টিনের এই ঘটনায় আরো একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে এবং সেটা হইল কঠিন পেজগিতে পড়া কাঁঠাল রানের এই অবৈধ সরকার এখন গভীর আতঙ্কে দিশাহারা। সামান্যতম অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় নাই। তাকে টাইনা নামানোর এখনই সময়। এই ফ্যাসিস্ট খুনি হাসিনা যাবেই, তাকে আমরা টাইনা নামাইয়াই ছাড়বো। একই সাথে আমাদের সবাইকে গভীরভাবে চিন্তা করতে হবে যে হাসিনা পরবর্তীকালে আমাদের এই অঞ্চলে চীন এবং আমেরিকার সম্ভাব্য শীতল যুদ্ধের পরিস্থিতিতে আমরা কিভাবে আমাদের জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারি। বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে ভারত আমাদের জাতীয় স্বার্থকে বিভিন্নভাবে ব্যাহত করছে এবং এক পর্যায়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পিছন থেকে ছুরি মারছে। মোদীর বর্তমান টার্মের সরকার আগের সরকারের তুলনায় রাজনৈতিকভাবে দুর্বল এবং অন্তর্নিহিতভাবে অস্থিতিশীল হওয়ার কারণে বাংলাদেশের উপরে উদ্ধত ভারতের আধিপত্যবাদী কালো হাত ভাঙা দেওয়ার এখনই বিরাট সুযোগ আমাদের সামনে। আমাদের চলমান ভারতীয় পণ্য বর্জন আন্দোলনকে এখন পুরাতস্তর ইন্ডিয়া আউট পর্যায়ে উন্নীত করতে হবে, যে কাজটি মালদ্বীপ প্রেসিডেন্ট মুইজুর নেতৃত্বে ইতিমধ্যে সাফল্যজনকভাবে সম্পন্ন করছে। ইন্ডিয়া আউটের সুযোগে অন্য কোনো শক্তি যেন আবার আমাদের টুটি চাইপা ধরতে না পারে,
সে বিষয়ে আমাদের অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমি আগেও বলছি, এখনো বলবো এবং ভবিষ্যতেও বারে বারে বলতে থাকবো যে আমরা আমেরিকা বুঝি না, চীন বুঝি না, আমরা বুঝি আমাদের জাতির, আমাদের জনগণের স্বার্থ। যারাই আমাদের সামগ্রিক স্বার্থকে সম্মান জানাইয়া আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় মর্যাদা এবং গণতান্ত্রিক চেতনা এবং আর্থসামাজিক প্রগতির প্রতি সত্যিকার সমর্থন এবং সহযোগিতার অঙ্গীকার করবে, আমরা তাদের দিকেই বন্ধুত্বের হাত বাড়ায় দেব। আগামী দিনে ভারত মুক্ত বাংলাদেশের এটাই হবে স্বাধীন বিদেশ নীতির মূল ভিত্তি।